একেবারে পুজোর মুখে প্রাকৃতিক দুর্যোগ। যেই প্রাকৃতিক দুর্যোগের কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলা এই মুহূর্তে জলের তলায়। বৃহস্পতিবার मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। ডিভিসির সঙ্গে সম্পর্ক এদিকে ছিন্ন করবার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পর। আর শুক্রবার ডিভিসির নামে নালিশ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে ত্রাণের জন্য অর্থ বরাদ্দ চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে ডিভিসিকে দুষে ফের ম্যানমেড বন্যা তত্ত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী নেত্রী থাকাকালীন তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে প্রায়ই ম্যানমেড বন্যার অভিযোগ তুলতেন মমতা বন্দ্যোপাধ্যায়। শাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ফের ম্যানমেড বন্যার অভিযোগ। কোনোদিন জীবনে হয়নি, পুরো চক্রান্ত, মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা। এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয়, বৃষ্টি হয়েছে 3-4 দিন, কিন্তু এটা ম্যানমেড প্ল্যান। প্রতি বছরই এই সময় জল ছাড়ে ডিভিসি, আর প্রতি বছরের মতো এবারও ডিভিসিকে গালমন্দ করলেন মুখ্যমন্ত্রী। ডিভিসি ছেড়েছে সবচেয়ে বেশি, পুরো হিসেব ওরা আমাদের বলছে না। আমি তো ডিভিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবো। শুক্রবারই ডিভিসির বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে 4 পাতার চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, অনিয়ন্ত্রিত একতরফা এবং অভূতপূর্ব জল ছাড়ার ফলে রাজ্যে দুর্ভোগ। অতীতে এই পরিমাণ জল ডিভিসি থেকে ছাড়া হয়নি। 2009-এর পর দামোদর নিম্ন অববাহিকা এবং সংলগ্ন অঞ্চল সবচেয়ে বড় বন্যার মুখোমুখি। এর ফলে রাজ্যের 50 লক্ষ মানুষ বন্যা দুর্গত। ডিভিসির চেয়ারম্যানকে 16 সেপ্টেম্বর ফোন করে অবস্থা সম্পর্কে জানানো হয়। তারপরেও 17 সেপ্টেম্বর ভোরে 2.5 লক্ষ কিউসেক জল ছাড়া হয়। মুখ্যমন্ত্রীর মতে বছর বছর ইচ্ছে করে বাংলাকে ডোবায় ডিভিসি। ফি বছর ডিভিসির জল ছাড়া নিয়ে রাজ্য কিছুই জানতে পারে না। এটা কি আদৌ বিশ্বাসযোগ্য? 1 ইউনিট বিদ্যুৎ নতুন করে জেনারেশন করতে পারেননি, ডিভিসির উপর নির্ভর করেন, আবার ডিভিসিকে সঙ্গে সম্পর্ক কাট আপ করবেন বলেছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলে থাকেন আজকে বিকেলের মধ্যে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, রাজ্যের 8টা জেলা অন্ধকারে ডুব। প্রতি বছর বন্যা আসে, বন্যা যায়, সেই বানের জলে বাড়তে থাকে রাজনীতির ঢেউ, আর দোষারোপের রাজনীতিতে ঢাকা পড়ে যায় হাহাকার। রিপাবলিক বাংলা। আর এদিকে মেলা খেলার খরচে কার্পণ্য নেই, অথচ মানুষের দুঃসময় পাশে দাঁড়াতে কেন ব্যর্থ মামাটি মানুষের সরকার? ত্রাণের জন্য এই হাহাকারের দৃশ্য ঘাটালের মনসুকা এলাকার। টানা বৃষ্টিতে জলমগ্ন গোটা এলাকা। খাদ্য কিংবা পানীয় জল কোনোটারই ঠিকমতো সংস্থান হচ্ছে না। তাই এভাবে এক বুক জলে দাঁড়িয়ে এক মুঠো সাহায্যের আশায় হাত বাড়িয়েছেন এরা। বন্যার যন্ত্রণা ও ভবিষ্যতের আশঙ্কা এখন মনসুকাবাসীর চোখে মুখে। সমস্যা জল ফল কিছু নেই, আলো নেই, কোথাও কিছু নেই, খাবার জন্য নেই, সাপ খোপের পাচ্ছে অন্ধকার, কি খাবো, খুব সমস্যা। শুধু মনসুকাই নয়, দামোদর নদীর জল ঢুকে বানভাসী ঘাটাল থেকে পাঁশকুড়া, পুরসুরা থেকে উদয়নারায়ণপুর। মুখ্যমন্ত্রী বিভিন্ন এলাকায় গিয়েছেন বটে, কিন্তু দুর্গত মানুষদেরকে স্বস্তি পৌঁছে দিতে পেরেছেন কি? মুখ্যমন্ত্রী আসার পরের দিনই ত্রাণের দাবিতে পথ অবরোধ করলেন পাঁশকুড়ার পশ্চিম ন্যাকড়ার বাসিন্দারা। খাবার কিংবা পানীয় জল সরকার কোনো ব্যবস্থাই করেনি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। মুখ্যমন্ত্রী এলাকা ছাড়ার পর ত্রাণ নিয়ে এই রকমই বিক্ষোভ শুরু হয়ে গিয়েছিল পুরসুরায়। এদিন পাঁশকুড়ার বেশ কয়েকটি বানভাসী এলাকা পরিদর্শন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বন্যা কবলিত এলাকায় জলের পাউচও বিলি করেন তিনি। শুভেন্দুকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে সর্বহারারা। কিন্তু সরকারের যে কাজ, সে কাজ সরকার করছে না। আসার আগে পুলিশ এখানে এসে এইসব জিনিস করছে, কারণ কাজ নয়, কাজটা বিডিওর কাজ এবং মিউনিসিপ্যালিটির। মুখ্যমন্ত্রী
মেলা খেলা উৎসবে খোলামকুচির মতো দুহাতে টাকা খরচ করছে রাজ্য সরকার, অথচ দুর্গাপুজোর মুখে বন্যা বিধ্বস্ত মানুষগুলোকে কেন ঠিকমতো সাহায্য পৌঁছে দিতে পারছে না প্রশাসন? ভোট সর্বস্ব রাজনীতিতে কি মানবিকতাও ভুলতে বসেছে শাসক? রিপাবলিক বাংলা। জলছাড়া নিয়ে রাজ্য এবং রাজভবনের সংঘাত এবার প্রকাশ্যে। বন্যা পরিস্থিতি নিয়ে ডিভিসিকে দূষেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কাছে ব্যাখ্যা চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ব্যাখ্যা চেয়ে রাজ্যকে চিঠি রাজ্যপালের। ডিভিসির আওতায় পড়ে না বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুরের বন্যা পরিস্থিতি। কংসাবতী থেকে জল ছাড়ায় রাজ্যকে তোপ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে গিয়ে ডিভিসির দিকেই সম্পূর্ণভাবে দায় ঝেড়েছিলেন তিনি। যে বানভাসী পরিস্থিতি এই মুহূর্তে সৃষ্টি হয়েছে তা অত্যন্ত ভয়ঙ্কর। বানভাসী বাংলার দিকে দিকে ত্রাণের জন্য হাহাকার। প্রশাসনের ভূমিকা নিয়ে ব্যাপক ক্ষোভ বন্যা দুর্গত জনতার। আর এদিকে মেলা থ্রেড কালচারের অভিযোগও সামনে এসেছিল এবং সেই থ্রেড কালচারের বিরুদ্ধেই গড়া তদন্ত কমিটি ঘিরে বিতর্ক। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে বিতর্ক। অভিযোগ তদন্ত কমিটিতে থাকা সদস্যদের একাংশের সঙ্গে যোগ থ্রেড সিন্ডিকেটেরই। অভিযোগ সদস্যদের একাংশের সঙ্গে যোগাযোগ থাকতে পারে থ্রেড সিন্ডিকেটের, এমনকি তদন্ত নিরপেক্ষ না হওয়ার আশঙ্কা চিকিৎসকদের একাংশ তারা করছেন। সন্দীপ ঘোষ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বে থাকাকালীনই এই থ্রেড কালচার চালু হয়েছিল বলেই অভিযোগ করছেন তারা। আরও একবার জানাই, থ্রেড কালচারের বিরুদ্ধে গড়া তদন্ত কমিটি ঘিরে এবার বিতর্ক দানা বাঁধল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযোগ তদন্ত কমিটিতে থাকা সদস্যদের একাংশের সঙ্গে যোগ রয়েছে এই থ্রেড সিন্ডিকেটে এবং যার হাত ধরে এই থ্রেড সিন্ডিকেট চালু হয় এই হাসপাতালে সে হচ্ছে সন্দীপ ঘোষ। যখন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বে তিনি ছিলেন সেই সময় থ্রেড সিন্ডিকেট চালু হয়েছিল বলেই অভিযোগ। সেইভাবে করতে পারি না, কারণ কার সঙ্গে কার যোগাযোগ আমি তো প্রমাণ করতে পারছি না। কারণ কার সঙ্গে কার যোগাযোগ মানে সেটা তো প্রমাণিত, কিন্তু আমরা যাতে করেছি বেশিরভাগই এইচওডিদের করা হয়েছে এবং আমরা বললাম দুজন জুনিয়র ডাক্তার রাখা, জুনিয়র ডাক্তার না, হ্যাঁ জুনিয়র ফ্যাকাল্টি, জুনিয়র মানে অ্যাকচুয়ালি প্রফেসর না, এমন আর বেশিরভাগই আমরা প্রফেসর রাখার চেষ্টা করেছি। প্রত্যেক স্টুডেন্টরা যদি বলতে পারে যে এই থ্রেড সিন্ডিকেটের সাথে কারা যুক্ত, কারণ এমনও অভিযোগ আছে যে একজন ফ্যাকাল্টিকে সর্বসমক্ষে স্টুডেন্টদের সামনে ক্ষমা চাইতে হয়েছে এবং এই কমিটির মধ্যে হয়তো সেই নরম মনোভাবাপন্ন কেউ কেউ থাকতে পারেন, কিন্তু আমি মনে করি যে নিরপেক্ষভাবে উইদাউট এনি প্রিজুডিসেস অ্যান্ড বায়াস তাকে এগিয়ে এসে সঠিক রিপোর্টটা জমা দিতে হবে। সিন্ডিকেটের সাথে কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগাযোগ থাকতেই পারে, কারণ প্রত্যক্ষভাবে তো যারা আছেন তাদের নাম তো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাইরাল হয়েছে, কিন্তু পরোক্ষভাবে কী হচ্ছে তারা হয়তো ব্যক্তিগত সুবিধার জন্য নিজের ট্রান্সফার এবং প্রমোশন বা পোস্টিংয়ের জন্য তাদের কাছে হয়তো মাথা নত করেছেন। তাই যারা অন্যায় যে করে এবং অন্যায় যে সয় প্রত্যেককেই দোষী আমরা মনে করি। থ্রেড কালচারের বিরুদ্ধেই গড়া তদন্ত কমিটি ঘিরে বিতর্ক এবং অভিযোগ আপনাদের সামনে একেবারে স্পষ্ট। আর ইন্দ্রাশিস এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, একটু বিস্তারিত জানবো ইন্দ্রাশিস। এই যে থ্রেড কালচারের অভিযোগও সামনে আসছে, সন্দীপ ঘোষের হাত ধরেই নাকি হয়েছে, এই মুহূর্তে সেখানকার সিচুয়েশন কি? দেখো, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে যে থ্রেড সিন্ডিকেট ছিল, সন্দীপ ঘোষের যখন এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বে ছিলেন তখনই কিন্তু থ্রেড সিন্ডিকেট চলতে এবং উত্তরবঙ্গ লবির সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যোগাযোগ ছিল, সেই ছবিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে এবং তারপরেই কিন্তু তদন্ত কমিটি গঠন করা হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে। এবং এবার এই তদন্ত কমিটির যে যারা সদস্য তাদেরকে নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে। আইএম এর যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য তিনি যেটা অভিযোগ করছেন যে এই তদন্ত কমিটিতে যে সমস্ত সদস্যরা রয়েছে তাদের একাংশের সঙ্গে কিন্তু থ্রেড সিন্ডিকেটেরই প্রত্যক্ষভাবে যোগাযোগ রয়েছে এবং এই থ্রেড সিন্ডিকেটের সঙ্গে যাদের যোগাযোগ রয়েছে তাদেরকে নিয়ে যে তদন্ত কমিটি গঠন করা হলো, তারপরে এই যে হুমকি কালচার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে, সেটা তদন্ত প্রক্রিয়া আদৌ কি নিরপেক্ষভাবে হবে কিনা সেটা নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ তিনি যেটা জানিয়েছেন যে এটা কাজ শুরু করলে অর্থাৎ তদন্ত কমিটি যখন কাজ শুরু করবে এবং তারা যখন রিপোর্ট দেবে তখনই কিন্তু এটা নিরপেক্ষতা কতটা রয়েছে সে বিষয়টি কিন্তু স্পষ্ট হবে এবং তারপরেই কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, এমনটা কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ তিনি স্পষ্টতা জানিয়েছেন। স্বাভাবিকভাবে হুমকি কালচারের বিরুদ্ধে করায় তদন্ত কমিটির সদস্যদেরকে নিয়ে এবং এই তালিকা যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেটা নিয়ে কিন্তু একটা নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তনয়া, ধন্যবাদ ইন্দ্রাশিস।